আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ব্লগটা অনেকদিন থেকে আমি আপলোড করব করব ভাবতেছিলাম, কিন্তু এডিট করা হচ্ছিল না। বাংলাদেশে আসার পর থেকে অনেক মন খারাপ ছিল। এটা হচ্ছে আমার কানাডা থেকে বাংলাদেশে আসার যে ব্লগ সেইটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে আমাকে এয়ারপোর্টে দিতে আসে, বাবা আম্মু ভাইয়া। তো আমরা চেক ইন সিকিউরিটি সব পার করে ভাইয়া আম্মু আর বাবাকে ওই পারে রেখে আমি ইমিগ্রেশন গেটের এই পারে চলে আসি, এবং আমার গেট ছিল D55। তো আমি ওয়েট করতেছিলাম প্লেনে ওঠার জন্য। তো প্লেনে ওঠার যে প্যাসেজটা আমি সেটা দিয়ে যাচ্ছিলাম। মন প্রচন্ড খারাপ ছিল ভাগ্নিগুলাকে রেখে আসার জন্য। এবং আমার যে ছোট ভাগ্নি, মাশাল্লাহ, ওকে রেখে আসতে একদম ইচ্ছা করতেছিল না। এত কথা বলে সারাদিন, এত আদর। এবং ও যখন আমাকে প্রথম ভিডিও কল দেখে বলছে, খালামণি কাম কাম কোলে নাও, তো তখন মনে হচ্ছিল যে আসলে কোনো কিছুই কিছু না, বাচ্চাটাকে রেখে কিভাবে চলে আসলাম। তো এই তো আমার প্লেন টেক অফ করার আগে পিছনে অনেকগুলো প্লেন লাইনে দাঁড়ায় ছিল টেক অফ করার জন্য। আমাদেরটা টেক অফ করলে ওইগুলো ছাড়বে। তো প্লেনটা যখন টেক অফ করতেছিল তখন অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে ঘুরতেছিল, যে এরপর আবার কবে আসবো, আবার এরকম নির্ঝঞ্ঝাট ভাবে আসতে পারবো কিনা। তো অনেক কিছু মাথায় ঘুরতেছিল এবং মনটা খুবই খারাপ হয়েছিল যে অ্যাকচুয়ালি চলেই যাচ্ছি। এবং এটা আসলে ইমিগ্রেশন গেট পার করার পরেই খারাপ লাগাটা তীব্র হয়, কারণ এরপর আর ওই পাশে যাই হোক আর বের হওয়া যাবে না। তো প্লেনটা যখন রানওয়েতে দ্রুত গতিতে টেক অফ এর জন্য চলা শুরু করলো, তো মনে হলো যে আরো খারাপ হয়ে আসলো। এবং এই ঘর বাড়িগুলো যতই ছোট হচ্ছিল সময়ের সাথে সাথে, ততই মন খারাপ আরো বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে নেক্সট কবে, মানে এরপর আর কবে। তো এই উত্তর আসলে আমরা জানি না, একমাত্র আল্লাহ তালাই জানে। আবার কবে আমি যাব সেখানে, ওরা কবে আসবে, আমাদের আবার কবে দেখা হবে, সবকিছুর উত্তর একমাত্র আল্লাহ তালাই জানে। আমরা জানি না, আমরা শুধু হয়তো দোয়া করতে পারি যাতে করে সবাই যে যেখানে আছে সেখানেই যেন ভালো থাকে। খুব দ্রুত যেন আমাদের সবার আবার দেখা হয়, সুস্থ ভাবে সবার সাথে সবার দেখা হয়, এরকম। তো এরকম অনেক কিছু মাথায় ছিল। এবং মজার বিষয় হচ্ছে, এই ফুল ফ্লাইটটাতে ভ্যানকুভার টু হংকং, আমার হচ্ছে যে সিট ছিল সেই সিটে মানে 3 সিট ছিল, আরো 2জন এসে আমার পাশে বসেছিল। তো সামহাও তারা হচ্ছে অন্য সিটে চলে যায় এবং 3টা সিটই খালি থাকে। আমি একাই আসি এই 14 ঘন্টা। এবং আল্লাহর কাছে আবারও হাজার হাজার শুক্রিয়া যে আমার পাশে আর কেউ ছিল না, কারণ নর্মালি দেখা যায় আমি বাবা আম্মু এক সিট নিয়ে আসি, 3জন মিলে এক ইয়েতে বসি। তো এবার যেহেতু ওরা আসছে না, একা একা আসা মানে কমফোর্টেবিলিটির যে ব্যাপারটা আছে সেটা হয়তো হইতো না। এবং যখন আমার পাশে 2জন উঠে গেছে, মানে জাস্ট আমি আলহামদুলিল্লাহ বলে হাঁপ ছেড়ছে যে আলহামদুলিল্লাহ আমি এখন আরাম করে যেতে পারবো। এবং ওইটা যদি না হতো আমার এই 14 ঘন্টার জার্নি হতো আরো খারাপ হয়ে যেত। তো এটা আমার জন্য একটা খুব প্লাস পয়েন্ট ছিল। এবং টেক অফ করার পর থেকেই এরকম নীল আকাশ, মেঘ দেখে আমার খুবই তখন হচ্ছে একে তো মন খারাপ, তারপর এরকম একটা ভিউ, মিশ্র সব অনুভূতি, অনেক কথা, অনেক কিছু মাথায় ঘুরতেছিল। তো জাস্ট আমার এইটুকুই মনে হচ্ছিল যে মাহমুদ হচ্ছে বারবার আমাকে বলতেছিল যে তুমি দিনের বেলা আসবা এবং এই ভিউটা মিস করো না, তুমি জানলার পাশেই বসো। এই কথা শুনে আমারও যেহেতু মন টন খারাপ ছিল, ওকে আর আমি বেশি কিছু বলিনি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেখানে সিট অ্যাভেলেবেল আছে আমাকে একটা সিট জাস্ট ফিক্স করে দিও। তো হচ্ছে সিট হচ্ছে জানলার পাশে দেয়, এবং এই জানলার পাশের এই ভিউ দেখানোর জন্য প্লেনের একদম লাস্ট সিটের জাস্ট একটা বা দুইটা সিট আগে হচ্ছে আমার সিট ছিল। তো ভিউটা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছিল যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এবং আমার খুব ইচ্ছা আছে যে পানির নিচের যে জগৎটা সেটাকেও দেখা, যদি আমি সাঁতার পারি না, পানি প্রচন্ড ভয় পাই। তো এরকম সব মেঘগুলো ভেলার মতো ভাসছিল, এত সুন্দর লাগতেছিল, এটা বলার বাহিরে। এত এত সুন্দর লাগতেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি আসলেই মানে বলার অপেক্ষা রাখে না। তো খুবই সুন্দর ভিউ ছিল, আমি ভিউ দেখতেছিলাম। এবং জীবনের এই প্রথম কোনোবার আমি হচ্ছে সিট সিলেকশনের ক্ষেত্রে মাহমুদের উপরে ছেড়ে দিছি। আমি কোনো পণ্ডিতি করি নাই, কিছু করি নাই। আমি ওকে বলতেছিলাম ভিউ দেখা লাগবে না, সামনের দিকে সিট নিই। তো বললো যে না থাক, ভিউ দেখো। এবং যখন পাশের লোকগুলা চলে গেছে তখন আমার আরো ভালো লাগছে, এই যে আমার পাশে 2টা সিটই খালি ছিল। এবং আমার কাছে মনে হয়েছে যাক, এই প্রথম ও কোনো ভালো ডিসিশন নিচ্ছে। এবং আমি এটাতে আর কোনো
কিছু করি নাই। তারপরে যেটা হয় যে আমি ঘুমাই কিছুক্ষণ, ঘুমানোর পরে খাবার দেয় এবং খাবারে সামহাউ মুসলিম ফুড ছিল না। তো আমি বললাম যে ভেজিটেরিয়ান কোন অপশন আছে কিনা, সেটার বদলে তারা আমাকে সি ফুড দিল। সি ফুডের মধ্যে এখানে একটা জাউ ভাত টাইপের কিছু ছিল এবং এই চিংড়ি মাছটা হচ্ছে একদম কাঁচা ছিল মনে হয়, সিদ্ধও ছিল না। আমি একটা খেয়ে আর খাইনি, কিন্তু রাইসটা ভালো ছিল, টেস্ট ছিল, তো ওইটাই আমি একটু খাই। ব্রেডটা খাই, ইয়োগার্টটা ফ্লেভার ছিল এই কারণে আমার ভাল লাগে না, আর এই ফ্রুটস গুলো খাই। খেয়ে আবার ঘুম দেই। তো মোটামুটি দেখা গেছে যে 14 ঘন্টার ফ্লাইটে আমি 8-10 ঘন্টা ঘুমাইছি, যে 3-4 ঘন্টা ছিল। 3 ঘন্টা লাস্টের খুব খারাপ গেছে, সময় কাটতেছিলই না, ঘুম টুম দিয়ে উঠেও মনে হচ্ছিল যে দেখতেছি 3 ঘন্টা। অবশেষে আমি এরকম একটা ভিউ দেখতে পারি ঘুম টুম দেখে দিয়ে ওঠার পরে, যে যাক ফাইনালি হচ্ছে এখন আমি কোনো নীল কিছু দেখতে পারতেছি আকাশ, কারণ প্লেন যখন অনেক উপরে উঠে যায় তখন বেসিক্যালি সাদা ছাড়া আর কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। তো এই ভিউটা দেখে তখন ভালো লাগছিল, যাক ফাইনালি আমি হচ্ছে এরকম কিছু দেখতেছি। এবং মোটামুটি তখন হচ্ছে হংকং যেতে আর হয়তো 1 ঘন্টার মতো বাকি, এরকম একটা ডিস্টেন্স ছিল। এভাবে আমি ভিউ দেখতেছিলাম, ক্লিপ নিচ্ছিলাম, মুভি দেখতেছিলাম, কোনোভাবেই সময় কাটতেছে না, কোনোভাবেই না। তো এই লাস্টের 3-4 ঘন্টাটা খুব খারাপ লাগে যখন এই লং ফ্লাইটে সময় কাটতেই চায় না। এবং যেটা হয় যে ট্রানজিটের পরে যখন বাংলাদেশের ফ্লাইটটা থাকে, ওইটা আরো খারাপ থাকে, যে সময় কাটতে চায় না, মনে হয় কখন সময় আসবে। এবং চিটাগাং টু ঢাকা মনে হয় যে এত লং কেন, এত টাইম লাগতেছে কেন, অথচ নর্মালি যখন আমরা ডোমেস্টিক ফ্লাইট নেই তখন কিন্তু ওটা খুব কাছে। তো পরে শেষে আমি নিচের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা দেখা শুরু করছি, তার মানে হচ্ছে প্লেন ল্যান্ড করবে এরকম একটা অবস্থা। এবং হংকং এয়ারপোর্টটা চারপাশে হচ্ছে সমুদ্র পানি, তো এই ল্যান্ডিংটাও একটু সুন্দর লাগে দেখতে উপর থেকে, যেহেতু চারপাশে সমুদ্র। আমরা যখন যাই তখন হচ্ছে যেহেতু খুব সকালে আমরা এই হংকং এ পৌঁছাই, এই কারণে হচ্ছে ল্যান্ডিং দেখতে পারিনি। তো এইবার যেহেতু আমি দুপুরবেলা হংকং এ পৌঁছেছিলাম, তো আমি ল্যান্ডিংটা দেখতে পারছি। এবং এখানে সবসময় এরকম ক্লাউডি ক্লাউডি একটা ইন ওয়েদার আমি দেখলাম এই দুইবারই। এবং আমার ট্রানজিট ছিল 8 ঘন্টা, মানে ভয়ঙ্কর। একে তো আমার একদম একা ইন্টারন্যাশনাল ফ্লাইট, একদম এই 8 ঘন্টা আরো হচ্ছে বিরক্তিকর ছিল। যদিও আমি অনেক অনেকক্ষণ এয়ারপোর্টে হাঁটাহাঁটি করছি, বিভিন্ন জিনিস দেখছি, কিন্তু কতক্ষণ, আর ভাল লাগে না। এবং আমি ফোনেও কথা বলতেছিলাম, আমি সিকিউরিটি যা কিছু আছে সব চেক টেক করে ভিতরে এসে ভাইয়ার সাথে কথা বলছি, আম্মুর সাথে কথা বলছি, মাহমুদের সাথে তো কথা হচ্ছিলই। তো তারপর ভাল লাগে না। এবং লাস্টের দিকে এসে যখন হয়েছে যে আমার বাংলাদেশের ফ্লাইটের 1 ঘন্টা বাকি, তখন ওরা হচ্ছে চেক ইন গেট দিতেছে না, মানে বিরক্তিকর, মানে বোর্ডিং গেট দিতেছিল না, এত বিরক্ত লাগতেছিল। লাস্টে আমি একজনকে যে এয়ারলাইন্সে জিজ্ঞাসা করছি যে তোমাদের গেট নাম্বার কখন দিবে বা কি, তো বললো যে এখনো লেট আছে, তুমি ওয়েট করো, দেখতে পারবা। তার কিছুক্ষণ পরেই হচ্ছে অবশ্য গেট নাম্বার দিয়ে দিছিল। ওই গেটে যাওয়ার পরে অনেক বাঙালি দেখছি। ভ্যানকুভারের যে ফ্লাইট ছিল, ওই ফ্লাইটে 2 জন বাঙালি ছিল, ওনারাও আমার সাথে কথা বলেনি, আমিও সামহাও ওনাদের সাথে কথা বলিনি, কারণ আমি বুঝতে পারতেছিলাম না। তো এই ফ্লাইটে হচ্ছে অনেক বাঙালি ছিল, সবাই বাংলাতেই কথা বলতেছিল ওখানে। তো আমি এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় যে ঘোরাফেরা করছিলাম, তো ওখানে কিছু র্যান্ডম ক্লিপ নিছিলাম। এরপরে যেটা হয় যে গেট খুঁজে ওই জায়গায় যাওয়া, তো গেটটা আমি যখন আমার এয়ারলাইন্স ছিল ক্যাথে প্যাসিফিক, তো ওদেরই হচ্ছে লাউঞ্জে বসেছিলাম, তো ভাইয়া বলতেছিল তোমার গেট মনে হয় কাছাকাছি আছে, এখানেই থাকো। এই কাছাকাছিটাও যেতে হচ্ছে 10-15 মিনিট লাগে। তো যাই হোক, 8 ঘন্টার বিশ্রী ট্রানজিট কাটায় আমি ঢাকার যে প্লেন ছিল ওইটাতে উঠি। তো ওঠার পরে যেটা হয় যে আবার সবকিছু ছোট হতে শুরু করে, প্লেন টেক অফ করে। করার পরে আমি একটু ঘুমাইছিলাম, ওই 8 ঘন্টা যেহেতু আমি ঘুমাই নাই। তারপরে আমি চিটাগাং এ এসে একদম টের পাই যে হ্যাঁ, প্লেন এখন ঢাকার খুব কাছাকাছি। তো এই ভিউটা হচ্ছে ঢাকার ভিউ, চিটাগাং ভিউটা খুবই সুন্দর ছিল, আমি তাড়াহুড়ায় ওটা ক্লিপ নিতে পারি নাই। এবং এই ভিউ দেখানোর জন্য হচ্ছে আমার জামাই প্লেনের লাস্টের সিট নিছে, যে হ্যাঁ তুমি এই ভিউ দেখেও, যে একটা প্লেনও যাচ্ছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ওই দিক দিয়ে আরেকটা প্লেন যাচ্ছে, একটা লাইট হচ্ছে ফ্লোটিং। তো এটা ছিল হচ্ছে ঢাকার নাইট ভিউ, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এটার একটা সিঙ্গেল রিলস হয়তো বা আমি পরে আপলোড করব। তো মাশাল্লাহ এই ভিউ খুব সুন্দর লাগতেছিল দেখতে। তো এই তো ভ্যানকুভার থেকে ঢাকায় চলে আসছি।
অনেক 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 মন খারাপ ছিল, স্টিল আমার এখনো মন খারাপ, যেহেতু সবাই ওখানে আছে আমি এখনো এই মন খারাপটা কাটায় উঠতে পারিনি। এবং এরপর আমি হচ্ছে ইমিগ্রেশন গেটের দিকে যাচ্ছিলাম, এবং যেটা হচ্ছে ই পাসপোর্ট থাকার কারণে ইমিগ্রেশন খুব দ্রুত আমার হয়ে যায় এবং লাগেজ পাইতে অনেক টাইম লাগে, প্রায় আধা ঘন্টার উপর, তারপর লাগেজ নিয়ে বের হয়ে যাই। এই ছিল আমার ভ্যানকুভার টু ঢাকার ব্লগ। আল্লাহ হাফেজ।